নমস্কার, শুভ সন্ধ্যা। আমরা গতকাল পড়েছিলাম সাহিত্য দর্পণের প্রথম পরিচ্ছেদ। আমরা আজকে শুরু করব, প্রথম পরিচ্ছেদ মোটামুটি ছোট ছিল, কিন্তু আমাদের সাহিত্য দর্পণের যে পরিচ্ছেদটা সবথেকে ইম্পর্টেন্ট পরিচ্ছেদ সেটাই হচ্ছে কিন্তু দ্বিতীয় পরিচ্ছেদ। তাই এটা একটু ভালো করে বুঝতে হবে। সেই জন্য আমি এটাকে ভাগ করেছি, ভেবেছি যে একদিনে সেটা পড়াবো না, দ্বিতীয় পরিচ্ছেদটা দুদিনে ক্লাসটা ডিভাইড করা হবে। আজকে কিছুটা পড়াবো দ্বিতীয় পরিচ্ছেদের এবং বাকিটাও কিছু পড়াবো, যেহেতু একটু বড় এবং বোঝারও আছে এবং এখান থেকেই বেশি প্রশ্ন আসে। তো দেখুন, সাহিত্য দর্পণে প্রথমে আমরা শুরু করতে চলেছি। সাহিত্য দর্পণে কী বলছে দ্বিতীয় পরিচ্ছেদে, দেখুন কী বলছে প্রথমেই, वाक्यम स्याद योग्यता आकांक्षा सन्नित्युक्त पदोच्चय। তাহলে বাক্যম, বাক্যম মানে হচ্ছে, দেখুন আমরা আগের দিন পড়েছিলাম যে সাহিত্য দর্পণে বলা হয়েছে এটা যে বাক্যম রসাত্মকম কাব্যম। তাহলে রসযুক্ত যে বাক্য সেটাই হচ্ছে কাব্য, সেটা আমরা পূর্ব দিনেই পড়েছি। আজকে যেটা বলা হচ্ছে যে বাক্যম মানে হচ্ছে বাক্য, স্যাত মানে হয়ে থাকে, বা বাক্যকে বলা হয় কি যোগ্যতা আকাঙ্ক্ষা আসক্তি বা আসক্তিও এরকম দেখবেন কোনো কোনো জায়গায়। যুক্তা মানে যুক্ত, পদ, পদ মানে শব্দ, আর উচ্চয়, উচ্চ মানে পদচ্চয়, পদ আর উচ্চয়, উচ্চ মানে হচ্ছে সমষ্টি আর কি, ঠিক আছে। তাহলে পদচ্চয় কথার অর্থ হচ্ছে তাহলে শব্দ সমষ্টি। তাহলে এখানে দেখুন কি বলতে চাইছে মূলত, যে বাক্য বলা হয়, তাহলে বাক্য কাকে বলা হচ্ছে, যেটা যোগ্যতা সম্পন্ন হবে, যেটা আকাঙ্ক্ষ সম্পন্ন হবে, যেটা আসক্তি সম্পন্ন হবে। আমরা নিচে এটা পড়ব, এগুলো উদাহরণ বিশেষে পড়বই, কিন্তু তাও বলে রাখি এই বিষয়ে যে এখন আমাদের কাছে প্রশ্ন হতে পারে যে আচ্ছা এই যোগ্যতা জিনিসটা কি, আচ্ছা এই আকাঙ্ক্ষা জিনিসটা কি, আচ্ছা এই আসক্তি জিনিসটা কি। ঠিক আছে, এবার ধরুন যার মধ্যে যে যোগ্যতাটা বর্তমান কীরকম, আমরা যদি এখন বলি যে এখানে এখানে উদাহরণ নিচ্ছি, বইয়ের যে উদাহরণ রয়েছে সেই অনুযায়ী বলছি, যে আমরা যদি বলি যে আগুন দিয়ে আমি গাছকে সেচন করছি, আগুন দিয়ে যে সিঞ্চন কার্য সেটা করা হচ্ছে, তাহলে সেটা কি সঠিক? গাছের যে সেচন করা হয় সেটা তো জলের দ্বারা করা হয়। তাহলে দেখুন ওই বাক্যটার মধ্যে কি হচ্ছে, যোগ্যতাই নেই। আমি যে কথাটা বললাম তার তো সেটা যোগ্যতাই নেই, যে সেটা আগুনের যোগ্যতাই নেই যে গাছকে সেচন করবে, তাই না, সেটা পুড়িয়ে ফেলবে। তাহলে জল হচ্ছে কি হচ্ছে, জলই তাকে সেচন করবে, এটাই হচ্ছে মূল বক্তব্য। তাহলে এটাই হচ্ছে বাক্যের যোগ্যতা। আকাঙ্ক্ষা জিনিসটা কি, আকাঙ্ক্ষা মনে হচ্ছে আপনার আশার উদ্রেক হবে। আমরা যদি বলি, আমি যদি বলি আমি, তাহলে মনে হবে আমি কি, বা আমি যদি বলি যে রাম, রাম বলে একটা পদ নিলাম রাম, তাহলে রাম কি, আমি যদি বলি রাম বনে, রাম বনে কি, বা রাম বন যদি বলি, তাহলে রাম বন কি, তাই না। তাহলে আকাঙ্ক্ষা উৎপন্ন হবে, যে শুনছে সে শ্রোতার মনে একটা আশার উদ্রেক হবে যে এর পরের কথাটা কি, এটাই হচ্ছে আকাঙ্ক্ষা। দেখবেন বর্তমানকালীন যেগুলো হয় সিরিয়ালের ক্ষেত্রে এগুলো হয়ে থাকে, যে যারা মা ঠাকুমারা রয়েছেন তারা, আমি দেখেছি যে আমি এটা পরখ করেছি যে তারা সিরিয়াল দেখেন এবং সিরিয়াল দেখার পর আকাঙ্ক্ষিতভাবে থাকে যে আচ্ছা পরের দিন বলেন যে আজকে 8:30টার সময় এই সিরিয়ালটা হবে, কি 8টার সময় এই সিরিয়ালটা হবে, দেখতে হবে, আচ্ছা এরপরে এর কী হবে। তাহলে দেখুন এই যে আকাঙ্ক্ষা, তাহলে এটা বোঝে কাব্যের ক্ষেত্রেও যে আপনার আকাঙ্ক্ষা তৈরি করে। তাহলে যে বাক্য কী করছে, আপনার যোগ্যতাকে বোঝাচ্ছে, যে বাক্য আপনার আকাঙ্ক্ষাকে বোঝাচ্ছে, তা দুটো। তাহলে যোগ্যতা আমরা কি বুঝতে পারলাম, এবং আকাঙ্ক্ষাও সেটাও বুঝতে পারলাম। ঠিক আছে, এবার দেখুন বলছে আসক্তি। আসক্তি মানে কি, বুদ্ধির নিরবচ্ছিন্নতা, যেটা সেটাই হচ্ছে আসক্তি। আসক্তি হচ্ছে দেখবেন যে আমি বললাম যে একটা কথা বললাম, যে একটা শব্দ বললাম যে রাম, আজকে বলছি রাম,
কালকে বলছি, মানে আগামীকাল বলছি আমি, গচ্ছতি, তাই না, বা রাম যাচ্ছে, মানে আমি একদিনে বলছি না। তাহলে দুটো সময় কি হচ্ছে, আলাদা সময়ে বলা হচ্ছে। তাহলে কি বলছে, একে কিন্তু বাক্য বলা যাবে না, তাহলে একসাথে বলতে হবে। যে আমি যে কথাটা বলছি তার মধ্যে সঙ্গত থাকতে হবে, নিরবচ্ছিন্নতা, যেটা এখন লিখেই রেখেছি যে নিরবচ্ছিন্নতা। তাহলে যেখানে আমরা পাচ্ছি কি নিরবচ্ছিন্নতা পাচ্ছি, সেটাই হচ্ছে কি আমাদের কাছে আসক্তি। ঠিক আছে, এগুলো নিয়ে আমরা আবার যাচ্ছি, মানে আরও ডিটেল করবো এটা। দেখুন এখন আমরা মোটামুটি যাই গদ্যাংশ কি বলছে। তাহলে প্রথমে দেখুন যোগ্যতা সম্পর্কে বলা হচ্ছে। বলছে যোগ্যতা পদার্থানাং পরস্পর সম্বন্ধে বাধা ভাব। তাহলে যোগ্যতা কি করে থাকছে, যে পদার্থানাং মানে পদার্থ সমূহের পরস্পর সম্বন্ধে মানে পারস্পরিক একে অপরের সম্পর্কের ক্ষেত্রে বাধার অভাব। তাহলে যোগ্যতা বলতে বোঝায় কি, পদার্থগুলির পারস্পরিক সম্পর্কের মধ্যে কোনো বিরোধ না থাকা। তাহলে দেখুন বাধার অভাব মানে কি, যেখানে বাধা থাকবে না। তাহলে সেটাই বলছে যে যোগ্যতা বলতে যে একে অপর যে আমরা যে বাক্যটা প্রয়োগ করছি তাদের মধ্যে বিরোধ দেখা যাবে না। যেমন দেখুন আমি বলছিলাম যে আমরা যে বলি জলে না সিঞ্চতি, তাহলে সেটা কিন্তু সঠিক, মানে জলের দ্বারা সেচন কার্য করা হচ্ছে। কিন্তু বহ্নিনা সিঞ্চতি তাহলে ভুল, তাহলে এটার মধ্যে যোগ্যতা নেই। সেটাই দেখুন নিচে আমরা দেখব, বলছে পদচ্যয়স্য এতৎ অভাবেপি বাক্যত্বে বহ্নিনা সিঞ্চতি ইত্যাদয়োপি বাক্যাংশ। তাহলে বলা হচ্ছে যে পদচয় মানে হচ্ছে পদচয়স্য মানে হচ্ছে পদ সমষ্টির, এতৎ অভাবেপি মানে এর অভাবে, মানে এই যোগ্যতার অভাব থাকলেও, অভাবে অপি, অপি মানে হচ্ছে থাকলেও এই অর্থে। তাহলে অভাবে অপি মানে এই যোগ্যতার অভাব থাকলে কি হচ্ছে, বাক্যত্ব স্বীকার করলে, বহ্নিনা অগ্নির দ্বারা, বহ্নিনা মানে হচ্ছে অগ্নির দ্বারা কি সিঞ্চতি সেচন করে, ইত্যাদি ইত্যাদি অপি ও বাক্যাংশ বাক্য হয়ে যাবে। তাহলে দেখুন যোগ্যতার অভাব ঘটছে এখানে। তাহলে এখানে কি বলতে চাইছে, পদ সমষ্টির এই যোগ্যতার অভাব থাকলেও বাক্যত্ব স্বীকার করলে অগ্নির দ্বারা সেচন করে ইত্যাদিও বাক্য হয়ে যাবে। মানে আপনি যদি যোগ্যতার অভাব দেখাতে চান, মানে অভাব অনুযায়ী তো হতেই পারে, কিন্তু সেটাকে তো আমরা তো কোনোদিন বলবো না যে এটা যোগ্যতার অভাবে হয়েছে। ধরুন আমি যদি বলি যে মানে সরকারি চাকরিগুলো যেভাবে হচ্ছে বা বেশিরভাগ হয়ে এসেছে, এই প্রসঙ্গেই বলি একটু, যে ধরুন অনেকজন কি হয়েছে, মানে কোনো দালাল ধরেছেন, টাকা দিয়েছেন, তার সার্টিফিকেটই নেই, তিনি ভালো মার্কস পাননি, সেখানে সাদা খাতা জমা দিয়ে এসছেন, কিন্তু তাও তার চাকরিটা হচ্ছে, মানে তার যোগ্যতা নেই, তা হচ্ছে, তার মধ্যে যোগ্যতার অভাব রয়েছে। তাহলে সেটাও তো একটা চাকরি, মানে যোগ্যতার অভাবে দেখুন তার চাকরিটা হচ্ছে। তো এখানেও বলছে যে যেটা হচ্ছে জলের দ্বারা সিঞ্চন করার কথা ছিল, তাহলে কি বলছে, জলের দ্বারা সিঞ্চন করার কথা যখনই হবে তখন এখানে কি হবে, যে ঠিকঠাক হবে, মানে যোগ্যতা রয়েছে। কিন্তু যদি বলি যে অগ্নির দ্বারা সেচন করা হচ্ছে বৃক্ষকে, গাছকে, তাহলে কি বলবো, যে সেখানে দেখুন সঠিকভাবে কিন্তু সেটা মানে অভাব ঘটছে, তাই না, মানে সঠিকভাবে হচ্ছে না, সেটা অভাব ঘটছে। তো সেটাই বলছে, তাহলে সেটাই হচ্ছে আমাদের অভাব, যোগ্যতার বিষয়ে বলা হলো। দেখুন আচ্ছা আকাঙ্ক্ষা বলছে, দেখুন আকাঙ্ক্ষা প্রতীতি পর্যবসান বিরহ, মানে বলছে আকাঙ্ক্ষা প্রতীতি মানে হচ্ছে জ্ঞান, পর্যবসান পরিসমাপ্তি, বিরহ মানে হচ্ছে অভাব। তাহলে আকাঙ্ক্ষা মানে জ্ঞানের পরিসমাপ্তির অভাব। দেখুন ভালো করে বলুন, আকাঙ্ক্ষা মানে হচ্ছে জ্ঞানের পরিসমাপ্তির অভাব। মানে পরিসমাপ্তির অভাব কেন বলছে, যে আপনার যখন কোনো কিছুর বিষয়ে আকাঙ্ক্ষা জন্মাবে তখন আপনার তো সেখানে জ্ঞানটা পরিসমাপ্তি হচ্ছে না, পরিসমাপ্তির অভাব বলেছে। দেখুন মানে আমি যে একটা বাক্য দিয়ে বলছিলাম যে রাম বনে কি করে, তা তো বলিনি। তাহলে দেখুন আমার জ্ঞানের পরিসমাপ্তি ঘটছে না, মানে আমি রাম বনে এটুকুই শুনছি, শ্রোতা শুনছে কি রাম বনে কি,
কিছুই জানে না। তাহলে এটা হচ্ছে মানে অভাব। তাহলে আকাঙ্ক্ষাতে কি জাগে, যে জ্ঞানের পুরোপুরি সমাপ্তি ঘটে না, সেখানে কিন্তু পরিসমাপ্তির অভাব দেখা যায়। বলছে স চ শ্রোতু জিজ্ঞাসারূপ, তা হলো তা এবং শ্রোতু মানে শ্রোতার, ষষ্ঠীর এক বচন করা হয়েছে, বলছে জিজ্ঞাসারূপ, জিজ্ঞাসারূপ বিশিষ্ট, সেটা হচ্ছে জিজ্ঞাসারূপ মানে রাম কি। এই যে বললাম যে শ্রোতার সেটা হচ্ছে আকাঙ্ক্ষা হচ্ছে কি শ্রোতা জিজ্ঞাসার বিষয়, মানে যে রাম কি হলো, তাহলে এটি শ্রোতার জিজ্ঞাসা হলো। আচ্ছা, এবার বলছে নিরাকাঙ্ক্ষস্য বাক্যত্বে গৌরস্য পুরুষহস্তি ইত্যাদিনামপি বাক্যত্বং স্যাৎ। তাহলে বলছে নিরাকাঙ্ক্ষস্য মানে নিরাকাঙ্ক্ষা, নিরাকাঙ্ক্ষা মানে যে আকাঙ্ক্ষাহীন, যেখানের মধ্যে আমার আকাঙ্ক্ষা নেই। বাক্যত্বে মানে বাক্যত্ব মানলে, যদি সেই বাক্যটাকে মানি, এমন একটা বাক্য, কি বাক্য না যেটার মধ্যে আকাঙ্ক্ষা মানে আকাঙ্ক্ষা নেই ধরুন, সেই ধরনের বাক্য। বলছে কীরকম, বলছে যে কি গৌ, গৌ মানে হচ্ছে গরু, অশ্ব মানে হচ্ছে ঘোড়া, পুরুষ মানে হচ্ছে মানুষ, হস্তি মানে হচ্ছে হাতি, ইত্যাদি না। তাহলে ইত্যাদির ক্ষেত্রে কি হচ্ছে বাক্যয়ত্যম স্যাৎ, বাক্য হয়ে যাবে। তাহলে আমার দেখুন গরু, ঘোড়া, মানুষ, হাতি ইত্যাদিকে মানে এইগুলো দিয়ে আমি বাক্য তৈরি করছি, বা এটা দিয়ে কি বলা হচ্ছে, এগুলোকেও বাক্য বলা যাবে। মানে গরু, ঘোড়া, মানুষ, হাতি, তাহলে এগুলোকে বাক্য বলা হচ্ছে, ঠিক আছে। মানে এক একটা পদ নিয়ে ধরুন এই যে এতগুলো বলা হলো, বলছে একটা বাক্য তৈরি হয়ে গেল। তাহলে সেখানে কিন্তু বলছে আকাঙ্ক্ষা না থাকলেও কি হচ্ছে, মানে এখানে আকাঙ্ক্ষা থাকছে না। এবার একটা জিনিস দেখুন যে কোথাও আকাঙ্ক্ষা থাকছে আর কোথাও আকাঙ্ক্ষা থাকছে না। তাহলে এখানে নিরাকাঙ্ক্ষা বলেছে, মানে কোনো বাক্যে হচ্ছে নিরাকাঙ্ক্ষা, যে বক্তার মনে কিন্তু এটাও হয় যে গরু, ঘোড়া, মানুষ, হাতি এগুলোর মানে একটা পদ ভাবছে, তারা কি করছে না করছে, এতগুলো মানে শব্দ বললো, বলে তার মনে কোনো প্রশ্নের উদ্রেক হচ্ছে না, তাই তো, মানে এটা বলছে। এবার বলছে আসক্তি, তাহলে এটা হলো আমাদের কি গেল, দেখুন এটা আমাদের মানে আমরা পড়লাম, তাহলে প্রথমত পড়লাম যে আকাঙ্ক্ষা পড়লাম, যোগ্যতা পড়লাম, এবার আমরা আসক্তির বিষয় দেখব। বলছে আসক্তি বুদ্ধি অবিচ্ছেদ, আসক্তি হলো বুদ্ধি বিচ্ছেদ না হওয়া, বিচ্ছেদ না হওয়া। আরও কি বলছে, বুদ্ধি বিচ্ছেদেপি বাক্যত্বে ইদানীম উচ্চারিতস্য দেবদত্ত শব্দস্য দিনান্তরোচ্চারিতেন গচ্ছতি ইতি পদেন সঙ্গতি স্যাৎ। বুদ্ধি বিচ্ছেদে অপি মানে বুদ্ধির বিচ্ছেদ থাকলেও বাক্যত্বে, বাক্যত্ব মানলে, তাহলে বুদ্ধির কি বলছে বিচ্ছেদ থাকলেও বাক্যত্ব মানলে ইদানিম উচ্চারিতস্য এখন উচ্চারিত কি দেবদত্ত শব্দস্য, দেবদত্ত শব্দের কি দিন অন্তর উচ্চারিতেন মানে অন্য দিনে উচ্চারিত, গচ্ছতি যায়, ইতি পদে না এই পদের সঙ্গে সঙ্গতি সম্পর্ক হবে। তাহলে আমি ওটাই বলছিলাম যে এতক্ষণ যে মানে আসক্তি জিনিসটা কি, মানে আজ একটা জিনিস বলছি কাল একটা জিনিস বলছি, এরকম অর্থে কিন্তু আসক্তিটা প্রযুক্ত হচ্ছে। যে আজকে বললাম যে রাম, কালকে বলছি যায়, তাহলে দেখুন কোনো গুরুত্ব থাকলো, তার কোনো গুরুত্ব থাকলো না। আমার সেখানে যেটা আকাঙ্ক্ষার অপোজিট পুরো, মানে যেটা শুনতার বক্তার ইচ্ছাই করবে না, সেটাই হচ্ছে আসক্তি, ঠিক আছে। যে আজকে একটা জিনিস বলছি কালকার একটা জিনিস বলছি, তাহলে কিন্তু সেটা হবে না। কারণ আমরা যদি কাউকে ডাকি, আমার বন্ধুকে ডাকছি, তো বন্ধু যাচ্ছে, আমার রাম বলে কোনো একটা বন্ধু যাচ্ছে, রাম শুনছিস এদিকে, বলে হ্যাঁ বল, আজকে বললাম না, এবার কালকে বলছি ভাই কেমন আছিস, তাহলে দেখুন সেই যে অ্যাট্রাকশানটা ছিল, মানে হঠাৎ করে কেমন আছিস বলছি, মানে ওকে মানে একদিন অপেক্ষা করে তো কেউ সে শুনতে সেটা পছন্দ করবে না, তাই না, বা কোনো আকাঙ্ক্ষাই থাকবে না। তো সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আসক্তি। আচ্ছা, এবার বলছে দেখুন অত্র আকাঙ্ক্ষা যোগ্যতয়ো আত্ম অর্থ ধর্মাত্যেপি পদচ্চয় ধর্মাত্যম উপচার। তাহলে অত্র মানে হচ্ছে এখানে আকাঙ্ক্ষা যোগ্যতয়, মানে আকাঙ্ক্ষা ও যোগ্যতার আত্মধর্মাত্যে আত্মার ধর্ম হওয়া সত্ত্বেও, অর্থের বা অর্থধর্মাত্যে অর্থের ধর্ম হওয়া সত্ত্বেও পদাচ্চয় ধর্মাত্তম পদ সমষ্টির ধর্ম উপচারের দ্বারা। আচ্ছা, পুরোটা দেখুন কি বলছে, তাহলে আরও বুঝতে সুবিধা হবে। বলছে আকাঙ্ক্ষা যোগ্যতা মানে আসক্তি যে রয়েছে, বা সন্নিধিও কোথাও কোথাও পাবেন, ঠিক আছে, যে আকাঙ্ক্ষা যোগ্যতা সন্নিধি। তো এই সন্নিধি ব্যাপারটাও মানে আসক্তি একই,
মানে কোথাও করে ট্রামগুলো চেঞ্জ হয়ে যায়। যেমন হচ্ছে এই যখন পড়বেন তর্ক সংগ্রহ, তখন দেখবেন যে আসক্তিটা ওখানে সন্নিধি রূপে পাবেন। ঠিক আছে, বেশ। এখানে বলছে দেখুন, আকাঙ্ক্ষা যোগ্যতা যে আসক্তি, 3 গুণে যুক্ত শব্দ সমষ্টিকে বাক্য বলা হয়। তাহলে যদি বলে যে সাহিত্য ধর্ম অনুসারে বাক্য কী, তাহলে বাক্যের আমরা সংজ্ঞা জানি যে মানে সেখানে বাক্য জেনে যে বাক্যেও রসাত্মকম কাব্যম, মানে কাব্য যেটা সেটা বাক্যময়, মানে যেটা রসযুক্ত বাক্য, সেটা হলো কাব্য হলো। আর বাক্য কাকে বলছে? বাক্য বলছে আকাঙ্ক্ষা যোগ্যতা আর আসক্তিকে একসাথে কি বলছে? বাক্য বলা হচ্ছে। পদার্থগুলির পারস্পরিক সম্পর্কের মধ্যে কোনো বিরোধ না থাকলে তাকে যোগ্যতা বলে। বললামই যে বিরোধ থাকবে না। যদি যোগ্যতা না থাকলেও শব্দ সমষ্টিকে বাক্য বলে ধরা হয়, তবে কী হবে? বহ্নিনা সিঞ্চতি, অগ্নি দ্বারা সেচন করে, এই ধরনের অসম্ভব বাক্য বাক্য হয়ে যাবে। বলছে কেন? দেখুন, যদি আপনারা সেই শব্দটাকে, সেই শব্দ সমষ্টিকে যদি যোগ্যতা সম্পন্ন মনে করেন, মানে এখানে কি বলছে? যোগ্যতা না থাকলেও যদি আপনি তাকে বাক্য বলে ধরে নেন যে তার যোগ্যতা নেই, তাও সে বাক্য, তাহলে কী হয়ে যাবে? এরকম হয়ে যাবে যে অগ্নির দ্বারা সেচন করা হচ্ছে, এরকম। তো এই ধরনের অসম্ভব বাক্যও কিন্তু বাক্য হয়ে যাবে। কিন্তু সেচন ক্রিয়ার অগ্নির করণত্ব সম্ভব নয়। আমরা জানি যে জলের দ্বারাই সেচন করা সম্ভব, অগ্নির দ্বারা নয়, তাই এটি প্রকৃত বাক্য নয়। বলছে জ্ঞানের পরিসমাপ্তির অভাবকে আকাঙ্ক্ষা বলা হয়। এই আকাঙ্ক্ষা শ্রোতা জিজ্ঞাসা স্বরূপ। আকাঙ্ক্ষা না থাকলে গরু, ঘোড়া, মানুষ, হাতি এইরকম বিচ্ছিন্ন শব্দটাকেও বাক্য বলে গণ্য হবে না, যুক্তিসঙ্গত নয়। তাহলে বলছে কি, যদি আকাঙ্ক্ষা নাই থাকে তাহলে এটাকেও বাক্য বলে মানতে পারি, যে গরু, ঘোড়া, মানুষ, হাতি, যা কিছু, ছাগল, যা কিছু বলে দেবো, তাহলে সেটাই বাক্য হয়ে যাবে। বলছে আকাঙ্ক্ষা থাকতে হবে যে সেটা কি, তবেই তো সেটা বাক্য। মানে একটা বাক্যর মধ্যে আকাঙ্ক্ষা থাকা দরকার, যে একটা শব্দ বলছে তার শব্দ সেটা বলার প্রাসঙ্গিকতা কি। আমি যদি বলি যে বিপিএসসি টিআরই 4 বা নেট এক্সাম, যেটাই বলি নেট এক্সাম, তাহলে আপনার মধ্যে একটার মধ্যে প্রশ্ন আসবে যে নেট এক্সাম কী, তাহলে আকাঙ্ক্ষা যাচ্ছে। আমি যদি বলি নেট এক্সামটা জুলাই হবে, জুনে হবে, মানে এরকম কিছু বলছি, তখন কী হচ্ছে? আমি পুরো বাক্যটা সম্পন্ন করলাম। কিন্তু যখন নেট বলছি তখন কারোর মনে সেটা আকাঙ্ক্ষা উৎপন্ন হচ্ছে। কিন্তু বলছে যদি আকাঙ্ক্ষা ছেড়ে দিই তাহলে তো যে কোনো শব্দকে আমরা বাক্য বলতে পারি, কিন্তু সেটা নয়। তাহলে গরু, ছাগল, ভেড়া, হাতি, মানে যা খুশি বলে দেবো সেটাই বাক্য হয়ে যাবে। তাহলে এরকম বিচ্ছিন্ন শব্দ সমষ্টিকেও তাহলে কি বাক্য বলে মানে ধরা হবে, কিন্তু এটা যুক্তিসম্মত নয়। বুদ্ধির কোনো বিচ্ছেদ না থাকাকে কি বলছে? আসক্তি বলা হয়। তাহলে যদি বুদ্ধির বিচ্ছেদ থাকলেও বাক্যত্ব স্বীকার করা হয়, মানে দেখুন, যার মধ্যে বিচ্ছেদ থাকবে না সেটা কিন্তু আসক্তি। কিন্তু বিচ্ছেদ থাকলে তাহলে কী বলছে? যদি এটা ধরেই নিই তাহলে তো আমি মেনেই নিচ্ছি আসক্তি, ঠিক আছে মেনে নিলাম, কিন্তু আসক্তি না বললেও সেটাকে বাক্য হয়ে যাবে। মানে আসক্তি মানছি না, কিন্তু বাক্য হয়ে যাবে। তাহলে কি বলছে? যদি বুদ্ধির বিচ্ছেদ থাকলেও বাক্যত্ব স্বীকার করা হয় তবে আজ উচ্চারিত হবে, মানে আসক্তিটা মানছি না ধরুন, তাহলে কি হবে? আজ বললাম দেবদত্ত, অন্যদিন বললাম গচ্ছতি, মানে যাই, শব্দের সম্পর্ক স্থাপন করা কিন্তু এখানে অসম্ভব, সেখানে এটা কিন্তু বাক্য নয়। তাহলে এখানে আকাঙ্ক্ষা আত্মার ধর্ম, যোগ্যতা অর্থের ধর্ম হলেও উপচারের দ্বারা এগুলিকে পদর সমষ্টির ধর্ম হিসেবে গ্রহণ করা যেতে পারে। যাই হোক, তো আশা করি বোঝা গেল যে আকাঙ্ক্ষা, যোগ্যতা আর আসক্তি জিনিসটা কি। তাহলে আকাঙ্ক্ষা মনে হচ্ছে একটা কথা বলছেন, সেই কথার দ্বারা তার আকাঙ্ক্ষা, মানে মনে উদ্রেক হচ্ছে হ্যাঁ পরেরটা কী, সেটা হচ্ছে আকাঙ্ক্ষা। যোগ্যতা মনে হচ্ছে যার দ্বারা যেটা সম্ভব, যে যোগ্যতা সম্পন্ন, সেটাই বলছি, সেটাই হচ্ছে যোগ্যতা। যেমন আমি জল আর আগুনের উদাহরণ দিলাম এখানে। আর কি হচ্ছে? সন্নিধি, মানে আসক্তি জিনিসটা কি? আসক্তি মানে হচ্ছে যেখানে বুদ্ধির কোনো বিচ্ছেদ থাকবে না, মানে আপনার যে জ্ঞানটা হচ্ছে ডাইরেক্ট বলা হচ্ছে দেবদত্ত যায়, তারপরে যে জ্ঞানটা উৎপন্ন হয়ে যাচ্ছে সেটা হচ্ছে আসক্তি। কিন্তু আসক্তির কোথায় মানে কোথায় আমাদের ব্যবধান থাকবে আসক্তিটা? যখন বলবেন যে রাম বা দেবদত্ত কালকে বলছেন যে আয়, তখন কিন্তু সেটা হবে। আচ্ছা, এবারে দেখুন আমরা জানবো মহাবাক্য সম্পর্কে। তাহলে মহাবাক্য কি? তাহলে মহাবাক্যের বিষয়ে বলা হচ্ছে বাক্যচয় মহাবাক্যম। বাক্য উচ্চয় মানে বাক্যের যে সমষ্টি, সেটা হচ্ছে বাক্যের সমষ্টি হচ্ছে মহাবাক্য। তাহলে বাক্যের সমষ্টি কী? মানে অনেক বাক্য কী বলছে একসাথে, তাহলে মহাবাক্য বলা হচ্ছে। বেশ, এবার বলছে যোগ্যতা আকাঙ্ক্ষাস্য তিযুক্তা ইত্যেব। তাহলে বলছে দেখুন, যোগ্যতা, আকাঙ্ক্ষা
আসক্তি, সংলগ্নতা, নৈকট্য, যুক্ত ইত্যাদি এইরূপই। মানে এখানে বলতে চাইছে, তাহলে দেখুন আমরা আগে পড়েছি, মানে এখন পড়ছি কি মহাবাক্য, তাই তো? কিন্তু বাক্য কাকে বলে? কাব্যের অনুযায়ী, কাব্যের অনুযায়ী আমরা পড়েছি যে বাক্য তাকেই বলবো যেটা হবে কি যুক্ত, না যেটা হচ্ছে যোগ্যতা সম্পন্ন, যেটা হচ্ছে আশঙ্কা সম্পন্ন, এবং যেটা হচ্ছে আসক্তি সম্পন্ন। তাহলে এই বিষয়গুলো যেখানে আমরা পাবো সেটাকে আমরা কি বলবো? না সেটাকে আমরা বলবো বাক্য। তাহলে এখানে বিষয়টা কি বলতে চাইছে? এখানেও বলতে চাইছে যে মানে যোগ্যতা, আশঙ্কা, আসক্তি, এই তিনে যুক্ত হচ্ছে বাক্য সমষ্টি। তাহলে বাক্য সমষ্টি তিনজনে, এবং এই যে বাক্য সমষ্টি যখন মানে একটা মানে বহু বাক্য যখন থাকছে একসাথে, তখন সেটাকে মহাবাক্য বলা হচ্ছে। সেটা বলছে এখানে দেখুন আমার নিচে বলছে যে ইত্যং বা ইথ্যং বাক্যম দ্বিধামতম। এইভাবে ইথ্যং মানে হচ্ছে এই রূপে বা এইভাবে, বাক্যম বাক্য কী হচ্ছে দ্বিধা, দুই প্রকার মতম মানে স্বীকৃত, যে বাক্য যে দুই প্রকার সেটা এই রকম মানা হয়। ঠিক আছে, যে এইভাবে এটাই মনে করা হয় যে বাক্য হচ্ছে দুই প্রকার, এইভাবে বাক্যকে দুই প্রকার মানা হয়। তাহলে নিচে বলছে দেখুন দুই প্রকার মানে হচ্ছে একটা হচ্ছে বাক্য, একটা হচ্ছে মহাবাক্য। ঠিক আছে, এটাই হচ্ছে দুই প্রকার। তাহলে এইভাবে বাক্যকে দুইবার মানা হয়। তখন অনুবাদে রয়েছে যোগ্যতা, আকাঙ্ক্ষা, আসক্তি দ্বারা যুক্ত বাক্য সমষ্টিকে মহাবাক্য বলা হয়। এইভাবে বাক্যের দুই প্রকার, একটা হচ্ছে বাক্য, একটা হচ্ছে মহাবাক্য। আচ্ছা, এরপরে দেখুন কি বলছে। বলছে অর্থ বাচ্যস্য লক্ষ্যস্য ব্যঙ্গস্য ইতি ত্রিধামতা। তাহলে এই যে আমরা কি বলছে, অর্থ মানে হচ্ছে অর্থ, বাচ্য মানে হচ্ছে বাচ্য, লক্ষ্য মানে হচ্ছে লক্ষ্যার্থ, লক্ষ্যের যে অর্থ, ব্যঙ্গ মানে হচ্ছে ব্যঙ্গার্থ, ইতি এই রকমভাবে তিন প্রকার মানা হয়। তাহলে অর্থ, তাহলে যদি বলে যে অর্থ কয় প্রকার, তাহলে অর্থ হচ্ছে তিন প্রকার। কি ধরনের অর্থ? একটা হচ্ছে বাচ্য অর্থ, একটা হচ্ছে লক্ষ্য অর্থ, একটা হচ্ছে ব্যঙ্গ অর্থ। মনে রাখতে হবে, যদি বলে সাহিত্য দর্পণ অনুসারে বা মানে অর্থ কয় প্রকার, তাহলে বলবেন তিনটে অর্থ, কি একটা বাচ্যার্থ, লক্ষ্যার্থ আর ব্যঙ্গার্থ। বেশ, এবার বলছে এসাম স্বরূপ মাহ, এবার এদের স্বরূপ বর্ণনা করা হচ্ছে। তাহলে বাচ্যার্থ কি, লক্ষ্যার্থ কি, আর ব্যঙ্গার্থই বা কি? আমরা পড়েছি, আমরা এই বিষয়েও আমরা আলোচনা করেছি মানে আমাদের কাব্য প্রকাশে, কিন্তু এটাতে একটু ডিটেলস দেখবো। দেখুন বলছে বাচ্য अर्थ अभिधया बोध्य लक्ष्य लक्षणया मत व्यंग व्यंजनया ताः स्तुस्तिस्त्रः शब्दस्य शक्तयः। তাহলে বলছে যে বাচ্য অর্থ মানে বাচ্য অর্থ কি, অভিধয়া মানে অভিধা দ্বারা। একটা জিনিস মাথায় রাখবেন, যেটা বাচ্য অর্থ সেটা হচ্ছে অভিধা অর্থ, মানে এটা সমার্থক শব্দ। ঠিক আছে, বাচ্য অর্থেরই সমার্থক শব্দ হচ্ছে অভিধা, অভিধা শব্দেরই হচ্ছে সমার্থক শব্দ কি হচ্ছে বাচ্য, এটা ভুলে যাবেন না। এর অভিধা বলুন বা বাচ্য অর্থ বলুন, বাচ্য মানে হচ্ছে মুখ্য অর্থ। আমি যেখানে ঘুরিয়ে ফিরিয়ে কথাবার্তা বলবো না, আমি যেখানে ডাইরেক্ট কথা বলবো, ডাইরেক্ট স্পিচ চলবে, ইনডাইরেক্ট নয়। ঠিক আছে, এটাই হচ্ছে বিষয়। তাহলে বলছে দেখুন, তাহলে অভিধয়া মানে তৃতীয়ার এক বচন করা হয়েছে, যে অভিধা দ্বারা, বোধ্য মানে বোধগম্য, লক্ষ্য লক্ষ্যার্থ, লক্ষণায় লক্ষণা দ্বারা, মত মানা হয়, ব্যঙ্গ ব্যঙ্গার্থ, ব্যঞ্জনা দ্বারা, সেগুলো তা হয়, সেগুলো হচ্ছে কি হয় তিসরা তিনটে, শব্দস্য শক্তয়ঃ মানে শব্দের শক্তি। তাহলে এই যে তিনটে শব্দের শক্তি, তাহলে কি কি? একটা হচ্ছে অভিধাযত, একটা লক্ষণা, একটা ব্যঞ্জনা। সেটাই বলা হচ্ছে দেখুন, যে অভিধা দ্বারা বাচ্য অর্থের বোধ হয়, বাচ্য অর্থ মানে কি মূল অর্থের বোধ হয়, লক্ষণা দ্বারা লক্ষ্যার্থের বোধ হয়, আর ব্যঞ্জনা দ্বারা ব্যঙ্গার্থের বোধ হয়। তাহলে এটা হচ্ছে কি তিনটে অর্থ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তাহলে কি অভিধা, লক্ষণা, ব্যঞ্জনা। ঠিক আছে, এবার দেখ মানে এবারে দেখুন এগুলো হচ্ছে কি আমরা দেখবো যে অভিধাটা আসলে কি, উদাহরণ আছে, সেই উদাহরণ দ্বারা বুঝবো যে অভিধা, লক্ষণা, ব্যঞ্জন আসলে কি। আচ্ছা, এরপরে দেখুন নিচে দেখুন অভিধা দেখুন কি বলছে। বলছে অভিধার লক্ষণ প্রসঙ্গ বলা হচ্ছে তত্র সংকেতিত অর্থস্য বোধনাৎ গ্রীমা অভিধা। তত্র মানে হচ্ছে যেখানে, সংকেতিত মানে সংকেত বা নির্ধারিত, সংকেত মানে হচ্ছে নির্ধারিত, অর্থস্য বোধনাৎ বোধ করানোর কারণে, অগ্রিমা প্রথম অভিধা। সংকেতিত অর্থ বোধ করায় যেখানে, সেখানে হচ্ছে মানে সংকেতিত মানে কি,
মানে যে প্রধান অর্থের বোধ করায়। দেখুন সেরকম লিখেছি ব্যাকেটে যে প্রধান অর্থ। সংকেতিত মানে হচ্ছে সংকেত নয়, সংকেত মানে হচ্ছে এখানে আমি ডাইরেক্ট স্পিচ বুঝতে পারছি, প্রধান অর্থটাকে বুঝতে পারছি, ঘুরিয়ে ফিরিয়ে কোথাও অর্থ আমাকে বহন করতে হচ্ছে না, সেখানে বুঝতে হচ্ছে না, ডাইরেক্ট স্পিচ বুঝতে পারছি, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে প্রধান অর্থ। তাহলে অর্থের বোধ ঘটায়, সেই জন্য বলছে প্রথম শক্তিকে কি বলছে, অভিধা শক্তি বলছে। মানে আমি একটু দেখুন, মানে আমার যদি আমি একটু অন্যভাবে উদাহরণ দেওয়ার চেষ্টা করছি তাহলে আরও ক্লিয়ার হবে। কোনো ছেলের বা কোনো মেয়েকে ভালো লাগলো, বা কোনো মেয়ের ছেলেকে ভালো লাগলো, তাহলে সে গিয়ে ডাইরেক্ট প্রপোজ করছে যে দেখো আমি কিছু বলতে পারি না, আমার দ্বারা কিছু বলা হয় না, যে আমি তোমাকে ভালোবাসি, এরকম ডাইরেক্ট স্পিচ বলছে। তাহলে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে অভিধান, সেটা হচ্ছে বাচ্চার্থ। কিন্তু এখন বলছে যে আমার একটা কথা বলার ছিল, দিয়ে হয়তো 1 ঘন্টা ওটা নিয়ে বলতে থাকলো, ডাইরেক্ট স্পিচ বলতে পারছে না, ঘুরিয়ে ফিরিয়ে বলার চেষ্টা করছে। তো সেটা হচ্ছে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু যেটা মূল অর্থ, মানে এটা ডাইরেক্ট একদম বোঝা যাবে, একবার বলবে একবারেই বোঝা যাবে কথাটা, সেটা কিন্তু কি বলছে, সেটা হচ্ছে মানে অভিধা অর্থ, বা সেটাই হচ্ছে আমরা বাচ্চা অর্থ। আচ্ছা, এবারে দেখুন কি বলছে, সংকেত গৃহ্যতে জাত গুণদ্রব্য ক্রিয়াসূচ। সংকেত, সংকেত, সংকেত গৃহ্যতে গ্রহণ করা হয়। তাহলে কি বলছে, সংকেত গ্রহণ করা হয় জাত, জাতিতে। তাহলে সংকেত গ্রহণ করা হয় জাতিতে, কি, গুণে মানে গুণে, দ্রব্যে মানে হচ্ছে দ্রব্যে, ক্রিয়াসু মানে হচ্ছে ক্রিয়াতে। চলো, তাহলে বলছে যে সংকেত যে মূল অর্থ, যে অভিধা অর্থ, সেটা কি হচ্ছে জাতিতে গ্রহণ করা হয়, গুণে গ্রহণ করা হয়, দ্রব্যে, ক্রিয়ার ক্ষেত্রে শব্দের শক্তি কিন্তু গ্রহণ করা হবে। সার সংক্ষেপে দেখুন সহজ ভাষায় কি বলছে, তাহলে আমরা উপরে যেটুকু পড়লাম সেটুকু আরেকবার বলছি দেখুন। তাহলে উপরে যেটুকু মানে মেনলি যেটা প্রথমে পড়লাম সেটা কি, যে বাক্য সমষ্টিকে মহাবাক্য বলছে। ঠিক আছে, যে অনেকগুলো যখন বাক্য থাকছে সে সমষ্টিকে মহাবাক্য বলা হয়। আর অর্থ কাকে বলছে, অর্থ 3 প্রকার। অর্থ হচ্ছে বাচ্চার্থ, লক্ষ্যার্থ আর ব্যঙ্গার্থ। শব্দের মানে শব্দেরও 3 প্রকার শক্তি আছে। সেটা কি শক্তি, সেটা বলছে অভিধা শক্তি, লক্ষণা শক্তি, ব্যঞ্জনা শক্তি। তাহলে শব্দের এরকম হতে পারে যে শব্দের কয় প্রকার শক্তি দেখা যায়, 3 প্রকার শক্তি দেখা যায়। শব্দের অর্থ কয় প্রকার, 3 প্রকার। ঠিক আছে, তাহলে বাচ্চা অর্থ যেটা, সেটাই হচ্ছে আমাদের কাকে ইন্ডিকেট করছে, অভিধাকে, লক্ষ্যার্থ লক্ষণাকে, ব্যঙ্গার্থ মানে ব্যঙ্গ অর্থটা ব্যঞ্জনাকে। এবং প্রধান অর্থ বোঝায় অভিধা, শক্তি গ্রহণ হয় জাতি, গ্রহণ, দ্রব্য ও ক্রিয়ায়। বেশ, এরপরে আমরা কি দেখলাম, তাহলে আমরা অভিধা জিনিসটা দেখলাম। এবার আমরা বুঝবো লক্ষণা জিনিসটা, লক্ষণা শক্তিটা কি আসলে। বেশ, তাহলে দেখুন এখানে বলছে মুখ্যার্থবাদে তদ্যুক্ত ययान्य अर्थ प्रतीयते रूढ़े प्रयोजनात् वासो लक्षण শক্তিরর্পিত। তাহলে মুখ্য অর্থ কি হচ্ছে, বাধে মানে যেখানে বাধা প্রাপ্ত হয়, যে আপনি মেন কথাটা যেখানে বাধা প্রাপ্ত করছেন। মুখ্য অর্থ বাধে মানে প্রধান অর্থে যখন বাধা প্রাপ্ত করছে। তৎ যুক্ত সেই মুখ্য অর্থের সম্পর্কিত, যুক্ত সংযুক্ত, তদ যুক্ত প্রধান অর্থের সঙ্গে যুক্ত, যা যে শক্তির দ্বারা অন্য বলছে অন্য অর্থ কি, যে প্রতীয়তে প্রতীয়মান হয়, যে শব্দের দ্বারা কি বলছে, যে অর্থের দ্বারা অন্য কোনো কি হচ্ছে মানে অর্থের প্রতীতি হচ্ছে, যে শব্দের দ্বারা, শক্তির দ্বারা কি বলছে, যয়ান্য অর্থ প্রতীয়তে মানে যার দ্বারা অন্য অর্থ বোঝা যায়। রূঢ়ে, রূঢ়ি থেকে, রূঢ়ি মানে হচ্ছে কি বলুন তো, যেটা প্রচলিত অর্থ, সে প্রচলিত ব্যবহার, সেটাকে হচ্ছে রূঢ়ি বলা হয়। ঠিক আছে, এটা ভুলে যাবেন না, রূঢ়ি মানে হচ্ছে মানে যেটা প্রচলিত। ঠিক আছে, আমরা বলি না অনেক সময় প্রচলিত কথা বলি, যে প্রচলিত অর্থে মানে অনেক কথাই তো বলে থাকি প্রচলিত, যে লোকমুখে প্রচলিত। ধরুন আমরা যদি বলি যে সিউড়ির মোরব্বা বিখ্যাত, এটা প্রচলিত লোকমুখে। বা বহরমপুর বলে একটা জায়গা আছে, সেখানে ধরুন আমাদের অনেকে বলে যে কালাকাঁদ বিখ্যাত। আবার বর্ধমানের মিহিদানা সীতাভোগ এগুলো বিখ্যাত, তাহলে এগুলো প্রচলিত, লোক প্রচলিত। তো এইরকমই মানে এগুলোকে রূঢ়ি বলা হয়। ঠিক আছে, বেশ। প্রয়োজনাৎ মানে হচ্ছে উদ্দেশ্যবশত, বিশেষ অভিপ্রায়ের কারণে, বা অথবা আসৌ সেই শক্তি, লক্ষণা শক্তি অর্পিতা মানে সেটা হচ্ছে লক্ষণা শক্তি রূপে বলা হচ্ছে। আচ্ছা দেখুন, যেখানে হচ্ছে মুখ্য অর্থে বাধাপ্রাপ্ত হচ্ছে, ঠিক আছে, মানে যেখানে ডাইরেক্ট অর্থ বোঝাচ্ছে
কিন্তু মানে বোঝাতে গিয়ে ডাইরেক্ট অর্থ বোঝাতে গিয়ে কী হচ্ছে বাধাপ্রাপ্ত করছে, সেটাই আমাদের কী হচ্ছে লক্ষণা। ঠিক আছে, আর অভিধাতে কিন্তু ডাইরেক্ট স্পিচ হবে, কোনো বাধা পড়বে না। তাহলে দেখুন এখানে কি বলতে চাইছে একবার দেখি, যখন শব্দের প্রধান অর্থ গ্রহণ করলে বাক্যে অসঙ্গতি দেখা যায়, তখন প্রধান অর্থের সঙ্গে সম্পর্কযুক্ত অন্য একটি অর্থ যে শক্তির দ্বারা প্রতীত হয় সেই শক্তিকে লক্ষণা শক্তি বলা হয়। এই লক্ষণা শক্তি রূঢ়ি, প্রচলিত ব্যবহার অথবা বিশেষ কোনো উদ্দেশ্যে কারণে কার্যকর হয়। এই শক্তি আরোপিত, অর্থাৎ এই শব্দের স্বাভাবিক ও ঈশ্বর প্রদত্ত শক্তি নয়। ঠিক আছে, এবার দেখুন উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবেন যে এখানে মুখ্যার্থে কোথায় বাধাপ্রাপ্ত করছে। আচ্ছা দেখুন বলছে কি কলিঙ্গ সাহসিকা, উদাহরণ হচ্ছে কিসের উদাহরণ, লক্ষণার উদাহরণ। তাহলে এখানে কি বলছে মুখ্যার্থ অর্থের বাদ হবে, যে মুখ্য যে অর্থ সেখানটা কোথাও ওটা বাধাপ্রাপ্ত হবে, মানে আমাদের বুঝতে ভুল হবে আর কি। দেখুন কীরকম বলছে, কলিঙ্গ সাহসিক মানে হচ্ছে কি, কলিঙ্গ মানে যে কলিঙ্গ দেশ, সাহসী, সাহসী, তাহলে কলিঙ্গ শেষ মানে দেশ সাহসী। আচ্ছা একটা জিনিস বলুন, কলিঙ্গ দেশ কোনোদিন সাহসী হতে পারে? সেই কলিঙ্গ দেশের যুব সমাজ শক্তিশালী হতে পারে, তার যুব সমাজ সাহসী হতে পারে, সেখানে কিছু মানুষ কি হচ্ছে শক্তিশালী হতে পারে, কোনো একটা মানুষকে বলতে পারে যে কলিঙ্গ দেশের অধিবাসী সাহসী, তাহলে সঠিক বলা হবে। কিন্তু কলিঙ্গ সাহসী বললে কি হচ্ছে, এটা কি মানে ঠিকঠাক যথোপযুক্ত হলো? হলো না। সেই জন্য দেখুন মুখ্য অর্থ যে এখানে বলতে চাইছে, মুখ্য অর্থ কি, যে কলিঙ্গ দেশের অধিবাসী সাহসী, কিন্তু কলিঙ্গ সাহসিকের দ্বারা এখানে কিন্তু বাধাপ্রাপ্ত হচ্ছে, তাহলে মুখ্য অর্থের বাদ হচ্ছে, তাহলে সেটা হচ্ছে এখানে, সেই জন্য বলা হচ্ছে এটাকে লক্ষণা। ঠিক আছে, তাহলে মুখ্যার্থে বাধা দেখুন, তাহলে বলছে কলিঙ্গ দেশ কোনো মানুষ নয়, তাই সে সাহসী হতে পারে না, অতএব কী হচ্ছে এখানে মুখ্যার্থে বাধা হচ্ছে। কলিঙ্গ শব্দের মুখ্য অর্থ দেশ বিশেষ, কিন্তু দেশ সাহসী হতে পারে না, যেটা বললাম সেটাই দেখুন, তাই দেশ নিবাসী বা কলিঙ্গ দেশের মানুষ এই অর্থ গ্রহণ করা হচ্ছে। ঠিক আছে, তাহলে দেশ ও দেশের মানুষের সংযোগের সম্পর্ক আছে এখানে। এখানে বলছে কোন লক্ষণা, এখানে কীরকম বলছে, এটা হচ্ছে প্রচলিত অর্থ, মানে এই যে এটাই যে কথা বলে কলিঙ্গ দেশের মানুষ হচ্ছে সাহসিক বা সাহসযুক্ত, তাহলে এটা হচ্ছে কি, এটা কিন্তু আমরা বলতে পারি যে প্রচলিত অর্থ, রূঢ়ি অর্থ, সেজন্য বলছে এই নির্ধারিত হচ্ছে প্রচলিত অর্থ। তাহলে আমরা যেমন বলছি দেখুন যে বর্ধমান, বর্ধমান কি হচ্ছে মানে ওই যে মিহিদানা সীতাভোগের জন্য বিখ্যাত, তাহলে আপনি বলুন যে বর্ধমান ওইভাবে বিখ্যাত বলে, মানে বর্ধমানের মানুষ যারা কারিগর তারা বিখ্যাত আর কি, তাই না? তাহলে এখানেও কোথাও কি একটা মানে ওই লক্ষণার একটা বিশেষ ঘটছে ধরুন, মানে মুখ্যার্থে বাদ হচ্ছে আর কি, এটাই বলতে চাইছে। বেশ, তাহলে এটা হচ্ছে রূঢ়ি হয়ে গেল। বলছে কলিঙ্গ দেশ সাহসী, বাক্যে দেশ নিজে সাহসী নয়, বরং কলিঙ্গ দেশের অধিবাসী সাহসী এই অর্থ বোঝানো হয়েছে, তাই এখানে রূঢ়ি লক্ষণের মাধ্যমে বোঝানো হয়েছে। আচ্ছা এবার দেখুন বলছে আরেকটা উদাহরণ বলছে, দেখুন গঙ্গায়াম ঘোষা, মুখ্যার্থে বাধা এখানেও হবে। দেখুন এবার এটার মধ্যে কিন্তু আপনাকে কিন্তু একটা বিষয় ভেঙে দেবে, যে লক্ষণা তো আছে কিন্তু এটা হচ্ছে কিন্তু প্রয়োজন লক্ষণার উদাহরণ। ঠিক আছে, এটা মনে রাখবেন, কারণ হচ্ছে একটা বলবে যে এর মধ্যে থেকে প্রয়োজন লক্ষণা কোনটি। ঠিক আছে, তখন কিন্তু আপনাকে বুঝতে হবে যে কোনটা প্রয়োজন লক্ষণা। তাহলে গঙ্গায়াম ঘোষাহা প্রয়োজন লক্ষণা। আচ্ছা একটা জিনিস বলুন, যে গঙ্গায়াম ঘোষ মানে কি? গঙ্গাতে ঘোষপল্লী, এর কথা অর্থ যে গঙ্গাতে ঘোষপল্লী। আচ্ছা এই যে গঙ্গা ধরুন প্রবাহিত হচ্ছে, গঙ্গাতে ঘোষপল্লী মানে গঙ্গাতে কোনোদিন ঘোষপল্লী থাকতে পারে? গঙ্গার তীরবর্তী অঞ্চলে ঘোষপল্লী থাকছে, সেই জন্য এখানে দেখুন গঙ্গা তটে না করে গঙ্গায়াম করে দিয়েছে। গঙ্গা তটে করলে এই ঝামেলাটা সৃষ্টি হতো না, কিন্তু গঙ্গায়াম ঘোষ করেছে মানে কি, গঙ্গাতে ঘোষপল্লী, তাহলে এটা মুখ্যার্থে বাদ হচ্ছে। মূল অর্থ বোঝাতে চাইছে এখানে যে গঙ্গার তীরবর্তী অঞ্চলে ঘোষপল্লী রয়েছে। দেখো কিন্তু দেখুন এখানে কি হচ্ছে, কেন বলা হচ্ছে কথাটা, কারণ এই কথাটা এই জন্যই বলা হচ্ছে যে যে ব্যক্তি বলছে গঙ্গাতে ঘোষপল্লী মানে আমরা ঘোষেরা গঙ্গাতে থাকছি, মানে কি গঙ্গার মধ্যে যে শীতলতা বর্তমান, গঙ্গার মধ্যে যে পবিত্রতা বর্তমান সেটা আমাদের মধ্যেও রয়েছে, এটা বোঝানোর জন্য তারা বলে থাকে যে গঙ্গায়াম ঘোষ। বেশ, তাহলে গঙ্গায়াম ঘোষ মানে বোঝা গেল যে গঙ্গায় গ্রাম আছে বা ঘোষপল্লী আছে, তাহলে গঙ্গা জলময় নদী, তার মধ্যে গ্রাম থাকা সম্ভব নয়, অতএব এখানে আবার মুখ্য অর্থে বাধা। গঙ্গা শব্দের মুখ্য অর্থ নদীর জল, জলের মধ্যে গ্রাম অসম্ভব, তাই গঙ্গা তট এরকম ব্যবহার করা উচিত।
তাহলে এখানে লক্ষণা হচ্ছে এখানে অর্থ গ্রহণের কারণ শুধু গঙ্গা তটে গ্রাম আছে বললে দেখুন গঙ্গার শীতলতা পবিত্রতা মহিমা বোঝানো যেত না, সেই জন্য বলছে যে গঙ্গার মধ্যে যে শীতলতা রয়েছে পবিত্রতা রয়েছে মহিমা রয়েছে সেটা কিন্তু আলাদা করে বোঝানো যেত না, কিন্তু যখনই বলছে যে গঙ্গার তটে ঘোষপল্লী তখন সেখানে কিন্তু তার যে মহিমাটা সেখানেও কিন্তু তার বিস্তৃত হচ্ছে। যেমন হচ্ছে ধরুন আমি যদি বলি যে কোনো ব্যক্তির বাড়ি হচ্ছে যে কোনো একটা পাড়া রয়েছে, ধরুন টালিগঞ্জের কোনো একটা পাড়া রয়েছে, তাহলে সে পাড়াটার নাম না করে সে বলছে বা টালিগঞ্জ না বলে বলছে আরে ওই মিঠুন চক্রবর্তী যেখানে বাড়ি আছে না ওইখানে আমার বাড়ি। তাহলে এটা বলার মানে কি? এটা বলার মানে হচ্ছে যে তার সাথে খুব সখ্যতা রয়েছে, এমন করে বলছে যেন তার মধ্যে সখ্যতা রয়েছে, সেখানে থাকছে মনে হচ্ছে বিশাল মেল তাদের মধ্যে, মানে সেই ক্রেডিটটা নেওয়ার জন্য সেখানে বলা হচ্ছে। সেরকমই ধরুন এখানেও সেই রকমই আর কি, যে যদি আমরা শুধু বলে দিই গঙ্গায়াম ঘোষ তাহলে সেই পবিত্র মানে গঙ্গা তটে ঘোষ তাহলে কিন্তু পবিত্রতা শীতলতা এইগুলো কিন্তু হবে না, সেই জন্যই বলছে। বেশ, এটা হচ্ছে কি তাহলে, তাই এটি প্রয়োজন লোক মানে প্রয়োজনের জন্য বলা হচ্ছে। দেখুন যে নিজের প্রয়োজন যেন আমার প্রয়োজনটা মেটে, কি যে গঙ্গার শীতলতা পবিত্রতা মহিমা যেন সবাই মনে করেন আমার মধ্যে রয়েছে, এই প্রয়োজন আমার মধ্যে রয়েছে, মানে এই যে বিষয়টা রয়েছে সেজন্য এটা কী হচ্ছে প্রয়োজন লক্ষণ, এই প্রয়োজনগুলো কিন্তু বলা হয়েছে। ঠিক আছে, বেশ, তাহলে গঙ্গায় গ্রাম আসে বলতে আসলে বোঝানো হয়েছে গঙ্গার তীরে গ্রাম আছে, সেই গ্রাম গঙ্গার পবিত্রতা শীতলতা মহিমা দ্বারা বিশেষভাবে চিহ্নিত, এই অতিরিক্ত অর্থ প্রকাশ করাই বক্তার প্রয়োজন। যাই হোক, এবার দেখুন যদি বলছে রূঢ়ি বা প্রয়োজন ছাড়াই যে কোনো সম্পর্ক ধরে লক্ষণা করি তাহলে অতি প্রসঙ্গ হবে, যেখানে সেখানে লক্ষণা লাগাতে হবে। তাই শাস্ত্রকার কি বলেছেন যে রূঢ়ে প্রয়োজনাৎ, মানে যেখানে রূঢ়ি অর্থ যেখানে প্রয়োজন অর্থ সেখানে শুধু বলা উচিত। ঠিক আছে, তাহলে এখানে এত দরকার নেই, এখানে মাথায় রাখবেন যে কেন হচ্ছে গঙ্গায়ম ঘোষটা জিনিসটা বুঝতে পারলেই হবে, এবং এটা কোন লক্ষণার উদাহরণ সেটাই কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, বেশ, এবার দেখুন রূঢ়ি লক্ষণা যেটা হচ্ছে প্রচলিত অর্থে যেটা সেটা বলছে রূঢ়ি লক্ষণার মতভেদ, বলছে কর্মণি কুশল। তাহলে কর্মণি কুশল মানে হচ্ছে কর্মে কুশল, কর্মে দুঃখ, যে কোনো কাজেই হতে পারে, কোনো ব্যক্তির সম্পর্কে বলা হচ্ছে যে সে হচ্ছে কর্মণি কুশল, কর্মে সে দক্ষ। তাহলে কুশল শব্দের উৎপত্তি হচ্ছে দেখুন কুশ লট লাতি কুষান লাতি ইতি কুশলহ, মানে কুশল মানে হচ্ছে যে কুশ তৃণ গ্রহণ করে, অর্থাৎ কুশ সংগ্রাহক তাকে বলছে। কিন্তু মুখ্যার্থে বাধা হচ্ছে, এই বাক্যে প্রয়োগ দেখছি কি বলছে কর্মণি কুশল, মানে কর্মে কুশ গ্রাহক। এখানে কুশ তৃণগ্রহণ এই অর্থ সম্পূর্ণ অপ্রাসঙ্গিক কথা, মানে এখানে বলছে কুশ তৃণগ্রহণ করা। ঠিক আছে, এখানে সম্পূর্ণ মানে অপ্রাসঙ্গিক কথা, সেই জন্য এখানে কি বলছে এখানে মুখ্যার্থে বাধা হয়েছে। তাহলে দেখুন এই যে কুশল মানে হচ্ছে দক্ষ অর্থ বোঝাচ্ছে, কিন্তু অনেকে কেউ মনে করে কি সেখানে কুশ মানে হচ্ছে বুঝে নেয় যে কুশ মানে হচ্ছে যে কুশ কাকে বলবো, ওই নতুন যে নব ঘাসগুলো হয় না, মানে যেগুলো আপনার ওই দুব্বা ঘাসের মতো যেগুলো, তো সেগুলো তো আমাদের ওই পুজোর ক্ষেত্রে লাগে বা যজ্ঞবিধিতেও লাগে, তো সেই তৃণগ্রহণের কথা বলছে। ঠিক আছে, তাহলে সেটা কি বলতে বলছে সম্পর্ক এটা মুখ্য বাদ হয়ে যাচ্ছে। ঠিক আছে, যে যেখানে মুখ্যার্থে বাধা হয়ে যাচ্ছে, তাহলে এটাও হচ্ছে কি এখানে বলবো যে রূঢ়ি যে লক্ষণা সেখানে কিন্তু মানে এখানে পর্যবেসিত হয়েছে। আগেরটা ছিল প্রয়োজন লক্ষণা, এটা হচ্ছে রূঢ়ির লক্ষণা। আচ্ছা, কাব্য প্রকাশকারের মতে কি বলছে দেখুন, যেখানে কুশল শব্দের মুখ্য অর্থ কুশ গ্রাহক, সেই অর্থ এখানে অসম্ভব, কিন্তু কুশ গ্রাহকত্ব দক্ষতা নিপুণতা এই দুটির মধ্যে সাধর্ম আছে, তাই লক্ষণার মাধ্যমে দক্ষ নিপুণ অর্থ বোঝাচ্ছে। এটি রূঢ়িমতি লক্ষণা, কারণ এই অর্থ প্রচলিত অর্থ, যে কেউ যদি কর্মে কুশল, দেখুন কর্মে কুশল এই কথাটা কিন্তু প্রচলিত, কিন্তু যদি বলে কেউ ওই কুশ সংগ্রহ করছে, ঠিক আছে, এরকম যদি বলা হয় যে সে কুশ সংগ্রহে নিপুণ, এরকম কথা কিন্তু আমাদের আজ পর্যন্ত আসেনি। কিন্তু কর্মে কুশল আমরা জানি সেই ব্যক্তি কর্মে কুশল, এটা প্রচলিত অর্থ, তাহলে সেটা বাদ হয়ে যাচ্ছিল, মানে বাধাপ্রাপ্ত হচ্ছিল বলে এটা বলা হচ্ছে। আচ্ছা, বলছে অন্যান্য আলংকারিক ব্যাখ্যা মানছেন না, তাদের যুক্তি বাস্তব কুশল শব্দের প্রধান অর্থই হলো দক্ষ বা নিপুণ, কুশ গ্রাহক অর্থটি কেবল বুৎপত্তি নিমিত্ত শব্দের প্রতিনিধিত্ব বা আলাদা এরকম বলা হচ্ছে। বেশ, এটা তো হলো। আচ্ছা, এরপর আরও দেখুন উদাহরণ দেওয়া হচ্ছে, বলছে অভিধাদি অর্থ কি এখানে বোঝানো হচ্ছে, যদি ব্যুৎপত্তিলভ্য অর্থকে মুখ্যার্থ ধরি,
যদি বুৎপত্তি, যেটা বলছে বুৎপত্তি যদি আমরা মেনে নিই, তাহলে সেটাকেই যদি দেখি তাহলে সমস্যাটা দেখুন। এখানে বলছে গৌ সেতে, মানে গরু শুয়ে আছে। তাহলে গৌ শব্দটা এসছে গমযুক্ত ডৌ করে, যার অর্থ গমনকারী, কিন্তু শয়নকালে গরু গমন করে না। এই যে সমস্যাগুলো তখন সৃষ্টি হবে, মানে যদি ওইভাবে অর্থ গ্রহণই করেনি, তাহলে কোনোদিন যখন ঘুমায় গরু তখন সে কী করে চলবে? কিন্তু ওই ভাঙলে বলছে গম ডৌ, এরকমই অর্থ হচ্ছে গমনকারী। তাহলে এখানে কি বলছে, আবার লক্ষণা ধরতে হবে। তাহলে এইভাবে চললে সর্বত্র লক্ষণা হবে, অতি প্রসঙ্গ দোষ দেখা যাবে। ঠিক আছে, তো এই বিষয়গুলো বলছে। তাই ব্যবহারে যে স্থির অর্থস্থির সেটা হচ্ছে মুখ্যার্থ, ব্যুৎপত্তিলভ্য অর্থ এখানে কিন্তু মুখ্য নয়। তাই এখানে যে কর্মণি কুশল বললো, তাহলে এটা হচ্ছে রূঢ়ি লক্ষণা, এবং অন্য অলঙ্কারিক মতে কী হচ্ছে, অভিধা লক্ষণা নয়। এটা অভিধা অর্থকেও মানে প্রকাশ করছে, মানে এটা মনে করছে। ঠিক আছে, বেশ। এরপরে দেখুন উপাদান লক্ষণাটা আমরা একটু পড়ব। এই যে আগেরটা বিষয়টা বললাম সেটা আরেকটু ক্লিয়ার করবো। দেখুন বলছে উপাদান লক্ষণা বলছে মুখ্যার্থ স্থিত রাক্ষেপ বাক্যস্যার্থে अन्वय सिद्धये स्वादात्मनो अप्युपादानामदेशोपादान लक्षण। তাহলে মুখ্য মানে হচ্ছে প্রধান, অর্থস্য মানে হচ্ছে অর্থের। তাহলে প্রধান অর্থের, মুখ্যার্থস্য মানে প্রধান অর্থের, ইতর মানে অন্য, আক্ষেপ, আক্ষেপ বা ইঙ্গিত, আহ্বান, ইতর আক্ষেপ, অন্য অর্থের আক্ষেপ। বাক্য মানে হচ্ছে বাক্য, অর্থে মানে হচ্ছে অর্থে, বাক্যার্থে বাক্যের অর্থে, অন্বয়ে সম্পর্ক সংযোগ, সিদ্ধায় প্রতিষ্ঠার জন্য, অন্বয় সিদ্ধে বাক্যের অন্বয় স্থাপনের জন্য স্যাত হয়। আত্মনহা নিজের প্রধান অর্থের, অপি এছাড়াও, উপাদানাৎ গ্রহণের ফলে, কি বলছে, আত্মনা অপ্যুপাদানাম নিজের প্রধান অর্থেরও গ্রহণ হয়, এসা এই উপাদান লক্ষণা। তাহলে উপাদান লক্ষণা সম্পর্কে বলছে। দেখুন উপাদান লক্ষণা বলা হচ্ছে কাকে, বা কেনই বা উপাদান লক্ষণা বলা হচ্ছে সেটা বলছে। দেখুন তাহলে বলছে বাক্যের অর্থে প্রধান অর্থের অন্বয় স্থাপন করার জন্য, বাক্যের অর্থে প্রধান অর্থ যখন স্থাপন করা হবে, মানে সেটার জন্য যখন অন্য একটি অর্থের আক্ষেপ করা হয় এবং সেই সঙ্গে প্রধান অর্থটিকেও পরিত্যাগ না করে গ্রহণ করা হয়, সেই লক্ষণাকে উপাদান লক্ষণা বলা হয়। এখানে লক্ষ্য করবেন যে কি, এই অন্য অর্থ গ্রহণ করা হচ্ছে কিন্তু প্রধান অর্থ পুরোপুরি ত্যাগ করা হচ্ছে না। মানে যেখানে হচ্ছে যে কি অন্য অর্থ গ্রহণ করা হচ্ছে, সহজ কথাই বলছি, উপাদান লক্ষণা জিনিসটা কি, যে যেখানে অন্য অর্থ গ্রহণ করা হচ্ছে কিন্তু এটাও নয় যে যেটা মানে মূল যে অর্থ সেটাকেও ত্যাগ করা হবে, প্রধান অর্থটাকে পুরোপুরি ত্যাগ করা হচ্ছে না, কিন্তু সেটা হচ্ছে কি, সেটাই হচ্ছে আমাদের উপাদান লক্ষণা। ঠিক আছে, এবার এই উপাদানের মধ্যে উপাদান লক্ষণারও ভাগ আছে। উপাদান লক্ষণারই আর একটা ভাগ কি হচ্ছে, রূঢ়ি উপাদান লক্ষণা। ঠিক আছে, সেই রূঢ়ি উপাদান লক্ষণের মধ্যে দেখুন উদাহরণ রয়েছে শ্বেত ধাবতী। তাহলে সাদা দৌড়ায়, তাহলে সাদা কোনো দিন দৌড়াতে পারে না। তাহলে দেখুন আমরা যদি বলি সাদা ঘোড়া দৌড়ায়, যদি বলি শ্বেত অশ্বাহ ধাবতী, তাহলে সঠিক, কিন্তু সেখানে বলছে না যে সাদা দৌড়ায়, তাহলে সাদা দৌড়াচ্ছে, তাহলে মুখ্যার্থে বাধা সৃষ্টি হচ্ছে। সাদা রং নিজে দৌড়াতে পারে না, অতএব কী হচ্ছে, মুখ্যার্থে বাধা সৃষ্টি হচ্ছে। তাহলে শ্বেত শব্দের মুখ্য অর্থ হচ্ছে সাদা রং, কিন্তু রং দৌড়াতে পারে না, তাই গ্রহণ করা হচ্ছে শ্বেত বর্ণ অশ্ব। তাহলে এখানে প্রধান অর্থ কিন্তু শ্বেতত্ব ত্যাগ করা হয়নি, মানে দেখুন ঘোড়ার যে মানে অর্থ, ঘোড়া যে সাদা রঙের ঘোড়া, সেই অর্থটাকে ত্যাগ করেনি, সাদা রংটাকে রেখে দিয়েছে। তাহলে পুরোটা ত্যাগ করা হচ্ছে না, বরং তার সঙ্গে যুক্ত অশ্ব করা হচ্ছে পরে, মানে পরে অশ্বকেও যুক্ত করা হচ্ছে। তাই এটা বলছে কি হচ্ছে, উপাদান রূঢ়িমূলক উপাদান লক্ষণার উদাহরণ। এখানে বিশেষ উদ্দেশ্য নেই, লোক প্রসিদ্ধ ব্যবহারে শ্বেত মানে হচ্ছে সাদা ঘোড়া বোঝানো হয়, তাই এটি রূঢ়ি উপাদান লক্ষণা। প্রয়োজন উপাদান লক্ষণা, দেখুন রূঢ়ি উপাদান পেলাম এবং প্রয়োজন উপাদান লক্ষণা জিনিসটা কি, এবার হচ্ছে কুন্তা প্রবিশন্তি। কুন্তা মানে হচ্ছে বর্ষা, প্রবিশন্তি তাহলে বর্ষা কোনোদিন প্রবেশ করতে পারে, তাহলে এখানে মুখ্যার্থে বাধা হচ্ছে। তাহলে বর্ষা কোনোদিন নিজে থেকে উপস্থিত হতে পারে না। বর্ষা মানে বুঝতে পারছেন তো, এইগুলো আর কি, মানে দেখবেন যে আগেকার অস্ত্র ব্যবহার করা হতো না, তীর্থনকের মতো আর কি, দুদিকে থাকতো, এইগুলোকে বলছে আর কি। তাহলে কি বলছে, কোনো সৈনিক সেটাকে বহন করে নিয়ে যাচ্ছে সেই বর্ষাটাকে। তাহলে কি বলছে, এখানে বর্ষা যাদের হাতে থাকে সেরকম সৈনিককে বোঝানো হচ্ছে। এখানে বর্ষা মুখ্যার্থ ত্যাগ কিন্তু করেন, ঠিক আছে, বরং তার সঙ্গে যুক্ত সৈনিক বোঝানো হচ্ছে।
তাহলে এটিও হচ্ছে উপাদান লক্ষণের উদাহরণ। কেন প্রয়োজন? বলছে বর্ষার ঘনত্ব ভয়ঙ্কর, আক্রমণের ছবি তুলে ধরা, সৈনিকরা প্রবেশ করছে বললে এই ভাব আসতো না। যদি বলতে যে সৈনিক প্রবেশ করছে এরকম বললে মানে একটা ভাবেরও একটা ব্যাপার আছে, সেই জন্য বলছে কি কুন্তা প্রবিশন্তি, মানে বর্ষা প্রবেশ করছে এরকম বলছে। তাহলে এটাও দেখুন হচ্ছে। ঠিক আছে, তো দুই উদাহরণ বলছে কি বাক্য লক্ষণার কারণ লক্ষণা শ্বেত ধাবতী একটা বললাম, রূঢ়ি উপাদান যেগুলো আর কি উদাহরণ, সেগুলো একটু মনে রাখতে হবে যে কোনটা কিসের উদাহরণ। ঠিক আছে, কোনটা প্রবেশন্তি, প্রয়োজন উপাদান লক্ষণা। তাহলে শ্বেত ধাবতী যদি উদাহরণ দেয় রূঢ়ি উপাদান লক্ষণার এটা উদাহরণ। ঠিক আছে, আর কোনটা প্রবেশন্তি হচ্ছে প্রয়োজন উপাদান লক্ষণা। তাহলে উপাদান লক্ষণা বনাম লক্ষণা কি বলছে দেখুন, বলছে উপাদান লক্ষণা মুখ্যার্থ আংশিকভাবে ধরা হয়, তার সঙ্গে যুক্ত অন্য অর্থ নেওয়া হয়। যেমন শ্বেতবর্ণ অশ্ব, কুন্ত বর্ষাধারী সৈনিক। লক্ষণা হচ্ছে কি মুখ্যার্থ পুরোপুরিভাবে ত্যাগ করা হয়, কেবল লক্ষ্যার্থে বোঝানো হয়। মানে লক্ষণা কি উপাদান লক্ষণা যেখানে পুরোভাবে আপনার ত্যাগ করা হবে না, কিন্তু মানে সেটাকে বোঝাচ্ছে। ঠিক আছে, কিন্তু যেখানে মুখ্য অর্থ রেখে বাদ করা হচ্ছে সেটা হচ্ছে লক্ষণা। ঠিক আছে, যেমন হচ্ছে গঙ্গায়াম ঘোষ। তাহলে গঙ্গার জল নয় কেবল তট, মানে তট বললেই হতো, কিন্তু গঙ্গাতে যদি বলে ঘোষ পড়লি তাহলে কী করে হবে? তাহলে পুরোটা অর্থই কিন্তু সেখানে নিষেধ হয়ে যাচ্ছে, সেখানে এটা বলা হচ্ছে। তাহলে একে বলছে কেন একে অজহৎ স্বার্থা বলা হয়, একে আবার অজহৎ স্বার্থাও বলা হয়। বলছে দেখুন অজহৎ মানে না ত্যাগ করে, স্বার্থ মানে নিজের অর্থ ত্যাগ না করে, উপাদান লক্ষণে মুখ্যার্থ পুরো ত্যাগ হয় না। তাই এর অন্য নাম কি হচ্ছে অজহৎ স্বার্থা লক্ষণা, মানে যেখানে অন্য অর্থ গ্রহণ করা হলেও কি হচ্ছে মুখ্যার্থ পরিত্যক্ত হচ্ছে না, সেই লক্ষণা কি বলছে উপাদান লক্ষণা। তাহলে উপাদান লক্ষণা যেমন বলছে, উপাদান লক্ষণাটাকে অপর দিকে কী বলছে, অপর নাম হচ্ছে অজহৎ স্বার্থা লক্ষণা। এটা মনে রাখবেন যে অজহৎ স্বার্থা লক্ষণা উপাদান লক্ষণাটা সেম। তো যাই হোক, মোটামুটি আমরা কিছুটা আজকে অংশটা তুলে ধরার চেষ্টা করলাম। সাহিত্য ধর্মের অন্তর্গত দ্বিতীয় পরিচ্ছেদের এখনও বেশ কিছুটা অংশ রয়েছে। আমরা যে বেশ কিছু অংশটা কিন্তু পরের দিন তুলে ধরার চেষ্টা করব। ঠিক আছে, আজকে মোটামুটি আমাদের ক্লাস তাহলে এটুকুই থাকলো। ধন্যবাদ।